ইলেকটোরাল বন্ডে সর্বোচ্চ আয় বিজেপির, কেন্দ্রীয় হানার পরই কি অনুদান, উঠছে প্রশ্ন। বন্ডের তথ্যে আরও স্বচ্ছতা চাইল সুপ্রিম কোর্ট। আপাতত স্থিতিশীল মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গিয়ে দেখলেন 3 চিকিৎসক। সুস্থতা কামনার জন্য মোদি রাহুলকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। শনিবারই লোকসভা ভোটের সূচি ঘোষণা, নির্বাচনের দিনক্ষণ জানাবে কমিশন, কাজ চালাবেন মোদির কমিটির নিযুক্ত কমিশনাররাই। ভারতীয় রেলের সোনালী দিন, প্রথমবার গঙ্গার নিচ দিয়ে ছুটল যাত্রীবাহী মেট্রো। একই দিনে চালু হলো 3 নতুন রুটের মেট্রো পরিষেবাও। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ অর্জুন সিং এর, গেরুয়া শিবিরে এলেন দিব্যেন্দু অধিকারীও। তীব্র কটাক্ষ তৃণমূল নেতা কুণাল ঘোষের। বারবার তল বেড়ানোর অভিযোগ, ইডির হাতে গ্রেপ্তার কেসিআর কন্যা। সিএএ বিরোধী মন্তব্যের জেরে বিক্ষোভের মুখে কেজরিওয়াল। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার আগেই নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী ইলেকটোরাল বন্ড থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে বিজেপির। বন্ড থেকে রাজনৈতিক দলগুলি মোট যা আয় করেছে তার প্রায় 47% গিয়েছে বিজেপির দখলে। টাকার অঙ্কটা প্রায় 6060 কোটি টাকা। নির্বাচনী বন্ড থেকে তৃণমূল পেয়েছে প্রায় 1609 কোটি টাকা। কংগ্রেসের নির্বাচনী বন্ড থেকে প্রাপ্ত আয় 1421 কোটি টাকা। নির্বাচনী বন্ড তথ্য প্রকাশ্যে এলে কেন্দ্রে ক্ষমতাসীন দলকে অস্বস্তিতে পড়তে হতে পারে, সেই আশঙ্কা অনেকেই করেছিলেন। বাস্তবে তাই হয়েছে বলা যায়। কমিশনের দেওয়া তথ্যে এমন কিছু সংস্থার নাম রয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি। আবার এও দেখা গিয়েছে এমন কিছু সংস্থা মোটা অঙ্কের চাঁদা দিয়েছে যারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। অনুদানের নিরিখে সবার উপরে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন সান্তিয়াগোর সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। তারা কিনেছে মোট 1368 কোটি টাকার নির্বাচনী বন্ড। জানা গিয়েছে, নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া প্রথম 30টি সংস্থার মধ্যে 14টিতেই গত কয়েক বছরের তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই, ইডি কিংবা আয়কর দপ্তর। এই নিয়ে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তোলাবাজির অভিযোগ তুলেছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে কার্যত ভার্চুয়াল মাফিয়ারাজ চালিয়েছে বিজেপি। তবে স্টেট ব্যাংকের দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য এখনো অসম্পূর্ণ বলেই মনে করছে শীর্ষ আদালত। এ নিয়ে ফের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে তুলোধনা করে আগামী 18 মার্চের মধ্যে পুরো তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শুক্রবার কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীকে দেখে আসেন 3 চিকিৎসক। এদিন সকালে একবার চিকিৎসকরা গিয়ে মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করেন, তখনও তার শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। রাতে ঘুমও হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পরে সন্ধ্যের দিকে তারা ফের যান কালীঘাটের বাড়িতে। শারীরিক অবস্থা খতিয়ে দেখে কিছুটা নিশ্চিন্ত হন তারা। জানান, কপালের ক্ষতস্থানে যে স্টিচ পড়েছিল সেখানে যন্ত্রণা কমেছে। তার রক্তচাপ, হৃদস্পন্দন সব স্বাভাবিক আছে। চিকিৎসকদের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক খেতে হবে নিয়মিত। 3 দিন পর সম্ভবত স্টিচ কাটা হবে। এদিন মুখ্যমন্ত্রীকে কালীঘাটের বাড়িতে গিয়ে দেখে আসেন ফিরহাদ হাকিম, উজ্জ্বল বিশ্বাস। এদিকে গতকাল মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত আরোগ্য প্রার্থনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। এমনকি খোদ প্রধানমন্ত্রী মোদিও মমতা দিদির সুস্থতা কামনায় টুইট করেন। তালিকায় ছিলেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালও। শুক্রবার সকালে টুইটে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানান মমতা। আগামী শনিবারই জানা যাবে লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শুক্রবার এই নিয়ে বৈঠকের পর নির্বাচন কমিশন জানিয়েছে, আগামীকাল বেলা 3টের সময় প্লেনারি ভবনে ঘোষিত হবে লোকসভার দিনক্ষণ। একই সঙ্গে বিধানসভা নির্বাচনের সূচিও ঘোষণা করবে কমিশন। মনে করা হচ্ছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত হবে। নিয়ম অনুযায়ী সূচি ঘোষণার 21 থেকে 35 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া শুরু করে দিতে হয়। শনিবার ভোট ঘোষণা হলে এপ্রিল ও মে মাসের মধ্যেই গোটা নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলেই অনুমান। সূত্রের খবর, 9 দফায় নির্বাচন হতে পারে। পশ্চিমবঙ্গেও 7 থেকে 9 দফায় ভোট হওয়ার সম্ভাবনা। এদিকে নির্বাচন কমিশনার নিয়োগের নতুন আইনে এখনই স্থগিতাদেশ দেওয়া হবে না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সম্প্রতি নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার বিরোধিতা করে একাধিক মামলা দায়ের হয়েছিল। এদিন সেই প্রসঙ্গেই শীর্ষ আদালত জানিয়েছে, সংসদে যে আইন পাশ হয়েছে তার ভিত্তিতেই নিযুক্ত হয়েছেন 2 নির্বাচন কমিশনার। সুপ্রিম কোর্ট সেই নিয়োগে স্থগিতাদেশ দেবে না। মামলাকারীদের বলা হয়েছে, নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আলাদা করে আবেদন করতে হবে। আগামী 21 মার্চ গোটা বিষয়টি নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে।
ভারতীয় রেলের সোনালী দিন, প্রথমবার গঙ্গার নিচ দিয়ে ছুটল যাত্রীবাহী মেট্রো। কলকাতা তো বটেই, দেশে প্রথমবার কোনো নদীর নিচ দিয়ে যাত্রী নিয়ে চলল মেট্রো। এদিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে দুই প্রান্ত থেকে মেট্রো ছাড়ে। প্রথম মেট্রো সকাল 7টায়, শেষ মেট্রো রাত 9:45টায়। 9টা পর্যন্ত 15 মিনিট অন্তর রয়েছে ট্রেন। প্রথম দিনের সফরে ছিলেন গায়ক অনুপম রায়, রূপঙ্কর বাগচির মতো শিল্পীরা। ছিলেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীও। অন্যদিকে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবাও শুরু হয়েছে এই দিনই। সকাল 9টা থেকে বিকেল 4:40 পর্যন্ত চলবে মেট্রো। দুটি ট্রেনের ব্যবধান 20 মিনিট। জোকা থেকে মাঝেরহাটের রুটেও যাত্রা শুরু হচ্ছে। এই রুটে মেট্রো চলবে প্রায় 25 মিনিট অন্তর। সকাল 8:30 থেকে বিকেল 3:35 পর্যন্ত চলবে মেট্রো। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার বন্ধ থাকবে দুই রুটের পরিষেবা। অর্থাৎ শুধু হাওড়া থেকে এসপ্ল্যানেড নয়, শুক্রবার একসঙ্গে 3টি রুটের মেট্রো চালু করল কলকাতা মেট্রো। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যোগের কথা জানিয়েছেন অর্জুন সিং। শুক্রবার আনুষ্ঠানিকভাবে তা সত্যি করলেন তিনি। একই সঙ্গে গেরুয়া শিবিরে যোগ দিলেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীও। দিল্লিতে আনুষ্ঠানিকভাবে অমিত মালব্যর হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তারা। জানা গিয়েছে, ব্যারাকপুর থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি। শুক্রবার বিজেপিতে ফেরার পরই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ করেন অর্জুন। তিনি বলেন, মোদির আদর্শে অনুপ্রাণিত হয়ে ফের বিজেপিতে ফেরা। 2021 সালে ভোটের পর থেকে বাংলায় হিংসা অত্যাচার বেড়েছে। দলীয় কর্মীদের অত্যাচার থেকে বাঁচাতে তৃণমূলে ফেরার সিদ্ধান্ত। বাংলার সব বিধানসভা কেন্দ্রই এক একটা সন্দেশখালী। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচার নিন্দাজনক। বাংলার দুষ্কৃতীদের সঙ্গে যুক্ত প্রশাসন। একই সুর শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দুর গলাতেও। যদিও দুই নেতার বিজেপি যোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিজেপি নেতারাই যোগ দিলেন বিজেপিতে, এটা আর নতুন কি? দিব্যেন্দুও যোগ দিয়েছে বিজেপিতে। পরিবারতন্ত্র নিয়ে এবার কি বলবেন মোদি? মোদি গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। অর্থাৎ পরিবারতন্ত্র নিয়ে মোদিকে সরাসরি কটাক্ষ করলেন কুণাল ঘোষ। দিল্লির আবগারি মামলায় বারবার ইডির ডাক এড়িয়েছেন। এই পরিস্থিতিতে শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেয় বিআরএস নেত্রী কে কবিতার বাড়িতে। জানা গিয়েছে, সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেসিআর এর কন্যাকে। আপাতত তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। আবগারি মামলায় আগেই নাম জড়িয়েছিল বিআরএস নেত্রীর। তাকে জেরার পর হায়দ্রাবাদের ব্যবসায়ী অরুণ রামচরণ পিল্লাই গ্রেপ্তার হন। জানা যায়, পিল্লাই ছিলেন কেসিআর কন্যার ফ্রন্টম্যান। এরপরই নেত্রীকে ডাক পাঠায় ইডি, জিজ্ঞাসাবাদও করা হয়, কিন্তু নতুন করে সমন পাঠানো হলে তিনি যাননি। অবশেষে এদিন গ্রেপ্তার করা হলো কবিতাকে। এদিকে সিএএ বিরোধী মন্তব্যের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু ও শিখ শরণার্থীরা। যদিও পাল্টা বিক্ষোভকারীদের পাকিস্তানি বলে কটাক্ষ করলেন কেজরিওয়াল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।